নমস্কার, চলে এলাম আরেকটা এপিসোড নিয়ে আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। আজকে একজন ওয়ান্ডারফুল মিউজিক্যাল গেস্ট আমার সাথে, আপনারা সবাই জানেন, সবাই চেনেন, অদ্রিজ ঘোষ। ইন্ডিয়ান আইডল, জি বাংলা, সারেগামাপা ফেম অদ্রিজ। তো অদ্রিজ, আজকে ওয়ার্ম ওয়েলকাম এই এপিসোডে আসার জন্য। প্রথমে যেটা আমি জানতে চাই তোমার থেকে, যে এই যে তুমি মিউজিক করছো বা মিউজিকে এলে, কখন ক্লিক হলো যে আমি মিউজিক করবো? তো মিউজিকটা হচ্ছে আমার ফ্যামিলি থেকেই এসছে, তো আমার কাছে আর কোনো অপশন ছিল না, মিউজিকটা নিয়েই মানে এগোতে হবে, হ্যাঁ প্রফেশন এটাই। কারণ অন্য প্রফেশন যদি আমি ভাবতাম, আমার মা বাঁচিয়ে রাখতো না, এটা হচ্ছে প্রথম কথা। তো আমাকে এই প্রফেশনটাই নিয়ে এগোতে হবে, আমার বাড়িতে মারাত্মক স্ট্রিক্ট ছিল, তো এটাই। এটা কিন্তু অসাধারণ লাগলো আমার শুনে। লাইক আমি দেখেছি বা শুনেছি, সবাইরা বলে বাবা মা চায় আমি ডাক্তার হই, বাবা মা চায় আমি ইঞ্জিনিয়ার হই, মানে এভরিথিং রিলেটেড টু একাডেমিক্স। না, আমার বাড়িতে এটা কখনো ভাবেইনি, আমার পড়াশোনার হাল থেকে এটা কখনো ভাবেইনি যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করবে আমাকে। তো এটা কিন্তু এই যে ধরো ফুল টাইম ইনটু মিউজিক, এটা যে বাড়ির সাপোর্ট পুরোটা, আমার মনে হয় এটা দিস ইজ ভেরি গুড। একদমই তাই। আর এটা আমার মনে হয় অনেকেই আছে যারা এই ধরনের সাপোর্ট যদি পায় বাড়ি থেকে ছোটবেলা থেকে, যেটা তুমি বলছো, আমার মনে হয় আমরা আরো অনেক অনেক ভালো আর্টিস্ট তোমার মতো আমরা পেতে পারি। সেটা ইজ ডেফিনেটলি দেয়ার। আমাকে একটা কথা বলো, আমি তোমার সমস্ত গান, সমস্ত এগুলো ফলো করি, আই হোপ আপনারা সবাই ফলো করেন। তুমি খুব পজিটিভ মিউজিক করো, তুমি খুব মানে কি বলবো, মানে ভালোবাসার গান যেগুলো হয়, বা খুব পজিটিভ তোমার মিউজিক আমি দেখেছি, ভীষণ পজিটিভ। এই পজিটিভিটিটা তুমি মিউজিকের মধ্যে কিভাবে, মানে কি ড্রাইভ করে তোমাকে এই পজিটিভিটি বা এই ভালোবাসাটা মিউজিকের মধ্যে যে বোঝা যায়, এইটা কোন জিনিসটা ড্রাইভ করে? প্রথম কথা তো হচ্ছে, যত দিন বাড়বে মানে বয়সের সাথে সাথে ফিলটা চেঞ্জ হবে। আগে 10 বছর আগে যেরকম গাইতাম, 10 বছর পরে অবভিয়াসলি ফিলটা চেঞ্জ হবে। আর এই তো মানে যখন মিউজিকটা বা গানটা যদি কেউ বুঝে গায়, ওয়ার্ডসগুলো বা গানটা কি ফিল দিয়ে বানানো হচ্ছে, তাও মনে হয় যে যারা মিউজিকটা শেখে বা যারা মিউজিকটা করে সবাই ভালো গাইতে পারে। এটাই। আমি দেখেছি তুমি খুব ভালো কিবোর্ড বা পিয়ানো তুমি খুব ভালো প্লে করো, রাইট? তো অন্য কোনো ইনস্ট্রুমেন্টের প্রতি তোমার শখ, বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট তুমি চাও যে কখনো যদি সময় পাই ওই ইনস্ট্রুমেন্টটাও আমি একটু শিখতে চাই? পিয়ানো বা কিবোর্ড তো অসাধারণ, মানে আপনারাও দেখেছেন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওটা বাজিয়ে গান গাওয়াতে। অন্য কোনো ইনস্ট্রুমেন্ট যেটা তোমার মনে হয় যে? অন্য ইনস্ট্রুমেন্ট বলতে আমার ড্রামসটা শেখার খুব ইচ্ছা আছে, যদি কখনো পসিবল হয় ডেফিনেটলি ড্রামসটা আমি শিখতে চাই। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমার যেটা তোমার থেকে জানতে ইচ্ছা করে, লাইক রিয়েলিটি শো, একজন আর্টিস্ট, ফুল ফ্লেজেড আর্টিস্ট হতে রিয়েলিটি শো কতটা হেল্প করে? মানে রিয়েলিটি শো না করলে বা রিয়েলিটি শো করলে আর্টিস্ট হওয়াটা বা একজন মিউজিশিয়ান হওয়াটা, নট মিউজিশিয়ান, মানে আর্টিস্ট হওয়াটা কতটা ইম্প্যাক্ট? দেখো, আজ থেকে 10 বছর আগে রিয়েলিটি শোটা ম্যাটার করতো যে কারো মিউজিশিয়ানের জন্য। এখন সোশ্যাল মিডিয়াটা এতটা স্ট্রং হয়ে গেছে সবার জন্য, তো এখন যারা অনেক সিঙ্গার এরকম আছে, আমি নাম করে বলছি না, তারা কখনো হয়তো সারেগামাতে যায়ও নি বা ইন্ডিয়ান আইডলে হয়তো যায়ও নি, কিন্তু তারা রিয়েলিটি শো থেকে বেরোচ্ছে, তাদের থেকে অনেক বেশি ফলোয়ার্স, অনেক বেশি তাদের রিচ সোশ্যাল মিডিয়াতে। তো মনে হয় না এখন রিয়েলিটি শোতে যাওয়াটা, হ্যাঁ রিয়েলিটি শো থেকে বেরোলে কি হয়, শো এর পেমেন্টটা বেশি হয়, এটা ফ্যাক্ট। যেটা মানে নর্মালি যদি তুমি ভাইরাল, এটা মানে খুব সত্যি কথা, একদম 100%, একদম। তো এইটা একটা ফ্যাক্ট থাকে। তো এখন রিয়েলিটি শো অতটা মানে ম্যাটার আমার মনে হয় না করে। ওকে ওকে, একটা শব্দ যেটা আজকাল ভীষণ চলছে, মানে লাস্ট কাপল অফ ইয়ার্স চলছে এবং এখনো আমরা জানি, একটা হচ্ছে চ্যাট জিপিটি। লাইক চ্যাট জিপিটি, আমরা এখন যদি কিছু লিখতে চাই, মেল করতে চাই, কিছুই করতে চাই বা কিছু জানতে চাই, আমরা ওখানে দিয়ে দিই, ও লিখে দিয়ে দেয়। তো এরকম গান বাজনার ক্ষেত্রে, আর আমি দেখি অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ইউজ করে গান বাজনাতে। তো আজকাল লিরিক্সও দেখি এআই লিখে দেয়, শুটটাও এআই করে দেয়, আবার যদি চায় কেউ গানটা বানাতে এআই দিয়ে, সেটাও হয়ে যায়। তো এই যে এআই আস্তে আস্তে আসছে মানে সব সেক্টরে, স্পেশালি ইনটু এন্টারটেনমেন্ট বা ইনটু মিউজিক, তোমার পার্সপেক্টিভটা কি? মানে এই এআইটা আসাটা উইল ইট বি হেল্পফুল ফর মিউজিশিয়ানস या কম্পোজার্স या সিঙ্গার্স, নাকি
there is a negative impact? দেখো এআইটা অ্যাকচুয়ালি দুটো মানে দুভাবে হতে পারে। একটা হচ্ছে যে হয় আমরা এআইটা ভালোভাবে ইউজ করতে পারি, যে এআইটাকে শিখে ভালোভাবে বুঝে ঠিকঠাক জায়গায় প্রপার ইউজ করতে পারি, যে হ্যাঁ আমরা কোনো একটা কম্পোজিশন মাথায় এলো, এটার অ্যারেঞ্জমেন্টটা কিরম হতে পারে, এটা একটা এআই থেকে হেল্প নেওয়া হলো। কিন্তু এটাতে কি হয়, তুমি হেল্প যে কিছু থেকে যদি নাও, তাহলে আমাদের নিজেদের যে আমাদের কতটা মানে ক্যাপাবিলিটি, সেইটা আমরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তো এআই তো আমাদের মনে হয় মিউজিশিয়ানদের একটু প্রোটেস্ট করা উচিত যে এআইটাকে অ্যাভয়েড করেই চলা। আর কদিন পর মানে সত্যি মানে সিঙ্গার থাকবে না, এআই গান গেয়ে দেবে, লিখেও দেবে, মানে কম্পোজও করে দেবে, সবটাই হয়ে যাবে। স্টুডিওতে দেবে এআই এর বড় একটা মনিটর বা রোবট বসানো আছে, আর কদিন ওইটা দিয়ে হচ্ছে। আরেকটা জিনিস আমাকে বলো, লাইক লাইভ শোয়ে আমি অনেককে দেখেছি +1 +2 এই মানে ট্র্যাক ইউজ করে অনেকে করে, আবার অনেককেই দেখেছি লাইক আর্টিস্ট লাইক ইউ প্রপার একদম লাইভ মিউজিশিয়ানস নিয়ে সবকিছু একদম লাইভ জিনিসটা হচ্ছে। এবং আমি নাম নেব না, বাট অনেক বড় লেভেলের আর্টিস্ট আমি দেখেছি যারা +1 +2 বা ট্র্যাক ইন্টারন্যাশনাল সিঙ্গারও রয়েছে। দেখেছি, নিজে দেখেছি বোম্বেতে পারফর্ম করতে। কারেক্ট। তো তুমি অ্যাজ অ্যান আর্টিস্ট তোমার কোনটা লাগে যে মানে কোনটা ঠিক বা কোনটা ভুল, বা কোনটা লাইভ ইনস্ট্রুমেন্ট লাইভ মিউজিশিয়ান নিয়ে কাজ করা অবভিয়াসলি বেস্ট যে কারোর জন্য, মিউজিশিয়ানদের জন্য তো মানে ডেফিনেটলি ট্র্যাক মনে হয় না ইউজ করা উচিত। তো মানে লাইভ মিউজিশিয়ানস আর অলওয়েজ মানে আমার মনে হয় ইম্প্যাক্টটা খুব ভালো হয় অন স্টেজ। তুমি যেটা মানে অডিয়েন্সকে যেটা শোনাচ্ছ সেটা ট্রু, যেটা তুমি সেটাই শোনাও না, ট্র্যাকে শুনিয়ে অডিয়েন্সকে বোকা বানানোর তো কোনো মানে হয় না। কারেক্ট। লাইক অদ্রিজ কখনো কি মিউজিক কম্পোজিশন বা মিউজিক অ্যারেঞ্জমেন্টস এগুলোর মধ্যে পারসিউ করবে, নাকি অ্যাজ আ সিঙ্গার? মিউজিক অ্যারেঞ্জমেন্ট অলরেডি 10-15টা আমার বেরিয়ে গেছে। ওকে। কম্পোজিশনস আমার নিজের প্রায় 8-9টা মতো তুমি স্পটিফাইতে পেয়ে যাবে। কোথায় পাওয়া যাবে? স্পটিফাই ডিজিটাল প্ল্যাটফর্মে পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে। আর এই কামিং 26-এ মানে আমি তো টার্গেট নিয়েছি যে নতুন বছরে অ্যাপ্রক্স 10-20টা অরিজিনাল তো বার করবো এই বছর, রিলিজ করবো। তো সেইগুলো কি সব অদ্রিজই গাইবে, নাকি অদ্রিজ গাওয়াবে? না, আমি গাওয়াবো। যেমন আমার খুব ভালো ফ্রেন্ড ঋষি চক্রবর্তীও একটা গিয়েছে। আচ্ছা। তো আমি বানাই, সবার জন্যই বানাই। সবার জন্য বানাও। ওকে, ফাইন। তো সবাইরা অদ্রিজের এই গানগুলো বা এই কন্টেন্টগুলো যদি শুনতে চান, দেখতে চান, ফলো করবেন ওকে স্পটিফাইতে এবং অন্যান্য ও সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোয়। তো আমার মনে হয় ফলো করলে আপনারাও জানতে পারবেন, দেখতে পারবেন অদ্রিজের সমস্ত কম্পোজিশনস। আমাদের প্রত্যেকের লাইফে কেউ না কেউ আমাদের ইন্সপায়ার করে, রাইট? তো তোমার লাইফে এরকম কে আছেন বা কারা আছেন যে তোমায় ইন্সপায়ার করে? ইন্সপায়ারিং বিষয়টা একটু তোমাকে সত্যি কথা বলি, এটা হচ্ছে দেখো ছোটবেলায় যখন গান শিখছি বা ছোটবেলাটা 2010-9 তখন ভালো লাগতো, রাহাত ফতেহ আলী খান খুব ভালোবাসতাম, শাফকাত আমানত আলী খুব ভালো লাগতো। তারপর আস্তে আস্তে অরিজিৎ সিং আসে, খুব ভালো লাগলো। তো ধীরে ধীরে ইন্সপিরেশনটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। এবার তারপরে কি হলো, তারপর হচ্ছে যখন সারেগামায় গেলাম, তারপর আইডল। তো আইডলের পর যে ফেম বা যে যতটুকু পেয়েছিলাম লকডাউনে কোভিডে, সেটা একদম কি বলবো মানে ধুলোই মাটির সাথে মিশে গেছিল, মানে সবকিছু বন্ধ, সবকিছু বন্ধ করে এখন ইন্সপিরেশন নিজের সাথেই হয়ে গেছে লিটারালি। তখন মানে ওই ফেম মানে যেটুকু পপুলারিটি ছিল ওইটুকু আবার ব্যাক ফিরে আসলি আমার মনে হয় সেটুকুতে আমি খুশি। এখন ব্যাস এটাই। ওকে। এই যে ধরো লাইভ শোজ তুমি মানে ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়ার বাইরে বা ধরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কোনটা মানে তুমি কি মানে প্রেফার্ড তোমার কোনটা, যে আমি বাংলাতে থেকে বাংলায় গান করব, নাকি আমি ওয়ার্ল্ড ওয়াইড গিয়ে বা আমি ইন্ডিয়ার বাইরে গিয়েও অন্য ভাষায়ও আমি গান করতে চাই বা অন্য ভাষায়ও আমি? না, অন্য ভাষায় ডেফিনেটলি পছন্দ না, বাংলা হিন্দি প্রেফার করি সবসময়। তো আমি চাইবো এই দুটোতেই বাংলা হিন্দির মধ্যেই থাকবে। ওকে। আরেকটা জিনিস যেটা আমার জানতে ইচ্ছা করছে তোমার থেকে, সেটা লাইক এমন কিছু যেটা অদ্রিজ ভালোবাসে করতে আদার দেন মিউজিক ছাড়া। আমি জানি ইউ বিলং ফ্রম মিউজিক্যাল ফ্যামিলি, বাট মিউজিক ছাড়া বাইক রাইডিং আমার বাইক পছন্দ একদম। তো তোমার বাইক আছে নিজের? একদম। আচ্ছা, তো আশা করছি একটাই আছে? না, 2-3টে।
3টে বাইক আছে, মাই গড, দারুণ ব্যাপার। তো তার মানে এবার প্যাশনেট অ্যাবাউট বাইক রাইডিং। তো কি কি বাইক আছে তোমার কাছে? রিসেন্টলি BMW পারচেস করেছি, তাছাড়া বুলেট একটা রয়েছে, আর একটা স্কুটি আছে। মানে স্কুটিটা দিয়ে শুরু? না, স্কুটিটাতে শুরু না, আমার ফার্স্ট বাইক হচ্ছে সুজুকি জিক্সার। আচ্ছা, ওটা সেল তা করে। এই যে ধরো তুমি বিএমডাব্লিউটা কিনেছো, উইচ ইজ ওয়ান্ডারফুল, তো কিছু লং ড্রাইভের প্ল্যান বা কোথাও যাওয়ার প্ল্যান? লং ড্রাইভের প্ল্যান মানে তুমি কি পছন্দ করো? হ্যাঁ, 100%। আমি রেডি, কিন্তু পাচ্ছি না কাউকে যে কেউ যদি যায় আমার সাথে। মানে তুমি সোলো পছন্দ করো না, না? সোলো পছন্দ করি না। মানে কেউ গেলে তাহলে কেউ গেলে prefer। ডেফিনেটলি। তো তোমাকে কি লং ড্রাইভটা ইন্সপায়ার করে? মানে long একদম drive- একদম 100%। অনেকবার Okay. যাওয়া হয়েছে, মানে আচ্ছা, বাই রোড গাড়িতে যাওয়া হয়েছে, নিজে আচ্ছা। ড্রাইভ করে। নিজে ড্রাইভ? বাইকে এখনো হয়নি, ওটা Okay, একটা okay. অ্যাডভেঞ্চার করা বাকি আছে। ওকে, গ্রেট। একটা জিনিস আমি জানতে চাইবো লাস্ট, সেটা হচ্ছে এখনো অবধি তোমার যে কাজগুলো হয়েছে গান বাজনায়, তার মধ্যে থেকে যদি আমি বলি বেস্ট কাজ বা বেস্ট এক্সপিরিয়েন্স তোমার কোনটা, সেটা তুমি কোনটা বেস্ট বলবে? এক্সপিরিয়েন্স হচ্ছে আফটার সারেগামা, যখন শান্তনু মাত্র ফোন করে একটা সিনেমার জন্য, তোর ভয়েসটা আমার খুব দরকার। তো আমি তো শকড হয়ে গেছিলাম যে হঠাৎ ফোন এলো আমার কাছ থেকে। তো তারপরে আমার যাওয়া বোম্বেতে, তো ওই এক্সপিরিয়েন্সটা ওই সময়, যে একটা মানুষকে এতদিন ধরে জাজেস সিটে দেখেছি, সেটা দেখে তার সাথে হঠাৎ কাজ করা। আফটার মানে 3 ইয়ার্স তারপরে আমাকে ফোন করে, তারপরে আমি বম্বে শিফট হই, মানে একদম নিজের ছেলের মতো আমাকে এখান থেকে নিয়ে যাওয়া, মানে পুরো ওই 1-2 বছর সুন্দরভাবে মানে ট্রিটমেন্টটা খুব ভালো দিয়েছিল। এটা একটা বেস্ট এক্সপিরিয়েন্স। আর আফটার আইডল হিমেশ রেশমিয়ার সাথে একটা কাজ খুব ভালো, ওটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। বাহ। আগামী দিনে কি কি কাজ তোমার আসতে চলেছে? আগামী দিনে আপাতত আমি একদম ওন কম্পোজিশনের উপর ফুল ফোকাসড, আর ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করতে ভালোবাসি, তো এটার উপরে এখন। এটার উপরে পুরো ফোকাস। আরেকটা জিনিস আমার জানতে ইচ্ছা করে তোমার থেকে, লাইক আমি যাদের সাথেও দেখা করি, কথা বলি, সিঙ্গার্স, তারা বলে যে, আমি জানি তুমি খুব খেতে ভালোবাসো, আমিও খুব খেতে ভালোবাসি বাই দ্য ওয়ে, তো যাদের সাথেও দেখা করি সিঙ্গার্সরা, তারা বলে কি না ঠান্ডা কিছু খাই না, ঠান্ডা লেগে যায়, সেটা হোয়াট এভার, মানে সেটা ঠান্ডা যে কিছু, মানে হোয়াট এভার ইজ চিল্ড বা কোল্ড, তো এরকম কিছু আছে কি, মানে ওটা খেলে ঠান্ডা লেগে যায়? মানে অ্যাজ আ ফুডি আমি জিজ্ঞেস করি। তাদের তো এসিতে থাকলেও ঠান্ডা লাগবে, যদি ঠান্ডা লাগে ধাত থাকে কারো, এটা হচ্ছে প্রথম কথা। তো আমার মনে হয় না যে ঠান্ডা খেলে কারোর ঠান্ডা লাগে, আমার তো মনে হয় না। আমি গরমকালে যেভাবে ঠান্ডা খাই, খুব কম মানুষ খায় এরকম ভাবে ঠান্ডা। ওকে। আর কোন খাবারটা তোমার সব থেকে বেশি ভালো লাগে খেতে? নর্থ ইন্ডিয়ান আমার খুব ভালো লাগে। নর্থ ইন্ডিয়ানের মধ্যে কোনটা? অমৃতসরি কুলচা যেগুলো হয়, বাটার চিকেন, খুব ভালো লাগে। ওইগুলো খুব প্রেফার? একদম। ওকে। গান বাজনা নিয়ে একটু তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, লাইক এই যে তুমি বললে তুমি কম্পোজিশন অলরেডি 15টা 20টা করেছো, বা আগামী বছর তোমার প্ল্যান আছে 20টা 30টা বানাবে তুমি গান, তো কোন জনারটা তোমার সব থেকে বেশি ভালো লাগে অ্যাজ এ কম্পোজার? জনার বলতে আমার মানে স্যাড সং, রোমান্টিক সং বানাতে বেশি ভালো লাগে। ট্রাই করি সেমি ক্লাসিক্যালের মতো যদি বানাতে পারি তবে রিলিজ করব। আচ্ছা, এবার আমাকে তুমি একটা কথা বলো, তুমি গাইতে পছন্দ করো কোন জনারটা অ্যাজ অ্যান আর্টিস্ট? সেমি ক্লাসিক্যাল তো ডেফিনেটলি ভালো লাগে গাইতে, তাছাড়া রোমান্টিক স্যাড সং আমার ভীষণ ভালো লাগে। ওকে। একটা আমি আশা করি অনেকেই জানতে চাইবে আমার সাথে যে একটা ডিফারেন্স, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ক্লাসিক্যাল মিউজিক, সেমি ক্লাসিক্যাল মিউজিক, ফিউশন মিউজিক, তিনটের মধ্যে ডিফারেন্স, মানে তিনটের বৈচিত্র্য কি কি, আর তিনটের মধ্যে ডিফারেন্স তোমার কি মনে হয় কি কি? ক্লাসিক্যাল মিউজিকটা একদম প্রপার শিখে গাইতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। সেমি ক্লাসিক্যাল ডিফারেন্স হচ্ছে একটু কম শিখলেও গাইতে পারবে, ফিউশনটা হচ্ছে না শিখলেও গাইতে পারবে। তিনটা হচ্ছে না শিখে বলতে মানে কি বলবো, হয় না যে ফিউশন যে কেউ তো এখন গান গাইছে, ক্লাসিক্যাল দেখবে যারা ভাইরাল হচ্ছে তারা ক্লাসিক্যাল কিন্তু গাইতে পারবে না, সেটার জন্য প্রপার শিখতে হবে। সেমি ক্লাসিক্যাল হলেও অ্যাটলিস্ট নলেজটুকু থাকতে হবে। বাট ফিউশন না শিখে কি করে গাইবে? গেয়ে তো দিচ্ছে দাও, এটাই হচ্ছে প্রশ্ন। না না, গেয়ে দিচ্ছে সেটা তো ঠিক আছে, সেটা অনেকে আমি দেখেছি। ক্লাসিক্যালটা তো ডেফিনেটলি না শিখে গাওয়াই যায় না, বাট সেমি ক্লাসিক্যালও এরকম আছে অনেকে, যেমন তুমি বললে রিয়েলিটি শোয়ে অনেকেই যায়নি, অথচ তারা অনেক বড় আর্টিস্ট আছে। প্রপার সেমি ক্লাসিক্যাল কিন্তু তারা ট্রাই আমি তো দেখিনি খুব একটা করছে, করলেও হয়তো মানে গানটার যে থট বা গানটা যেভাবে গাওয়া, সেই
মানে ক্লারিফিকেশনের সাথে তো আমি গাইতে শুনিনি কখনো, তার জন্য তুমি- শিক্ষাটা একটু দরকার। তুমি কি এইটা বিশ্বাস করো যে অনেকে বলে, আমি দেখেছি রিয়েলিটি শোয়ে আসে বা কোথাও যায়, তারা বলে যে আমি ইউটিউব দেখে দেখে ইউটিউব শুনে শুনে গান শিখেছি। তো গান শেখাটা কি ইউটিউব দেখে দেখে সম্ভব, নাকি গান শেখার জন্য এইখানেই আমার একটা কোয়েশ্চেন আছে, যে এইগুলো যারা বলে যে ইউটিউব দেখে দেখে আমি গান শিখি, কেউ বলে না যে ইউটিউব দেখে দেখে আমি অঙ্ক শিখেছি, এটা তো কেউ বলে না। কেউ আমি তো বলে শুনিনি। না, কেউ বলে শুনতে। না। গানটাই কেন বলে এটা? গানটা। আমারও যারা বলে, আমার একবার সামনাসামনি হওয়ার খুব ইচ্ছা আছে তাদের সাথে, যেটা কিভাবে বলতে পারে ইউটিউব দেখে আমি গান শিখে গেছি। অথচ দেখো, অঙ্ক শেখানোর জন্য কিন্তু 4টে অ্যাপ অলরেডি আছে একদম একদম। যারা প্রমোট করে যে হুম, অঙ্ক হুম, কিভাবে হুম, শিখতে হুম, হয়। হুম, হুম। গান শেখার জন্য কিন্তু কোনো app ইউটিউবে নেই কোনো সেরকম। অ্যাপ নেই না। সেরকম যে গান শেখায়। হ্যাঁ, সেটা গুরুর কাছে গিয়ে শিখতে হয়। গুরুর কাছে গিয়ে শিখতে একদম হয়। একদম। তো আমি সেটাই অবাক হই যখন অনেকে হুম, বলে যে হুম, না হুম। আমি না ইউটিউব দেখে দেখে গান শিখেছি। দেখো, এটা রিয়েলিটি শোতে যারা বলে অবভিয়াসলি স্টোরি স্ক্রিপ্টেড থাকে ওকে, টিআরপির জন্য, এটা থাকবেই। আগে হয়তো এত বেশি থাকতো না, থাকতো, কিন্তু এখন তো থাকে। হ্যাঁ, একটা জিনিস কি হয় যে গানটা হয়তো তারা ওয়ান টেক গাইছে, যেটা ওয়ান টেকেই হয়, সেটা আমি নিজে জানি, বাট স্ক্রিপ্টেড থাকে। ওকে, হ্যাঁ। মানে রিয়েলিটি শো এর গান গাওয়াটা রিয়েল, বাট ওই পার্টটা ওই part-টা রিয়েল হুম। নয়, মানে ওই পার্টটা ওইভাবে একদম। জিনিসটা হয়। ওকে ওকে, গ্রেট। একটা আমি রিকোয়েস্ট করব তোমাকে, লাইক তোমার পছন্দের কোনো গান, সেটা ক্যান বি ইওর ওসি, মানে তোমার হ্যাঁ, অরিজিনাল আমার আমার তো- লাইফে ফার্স্ট গান যেটা আমি বানিয়েছিলাম, আমি আর ওই যে বেস্ট ফ্রেন্ডের কথা বললাম, সে তারও মনে হয় এটা প্রথম গান লেখা, সে লিখেছিল। আমরা দুজন, ও অ্যাকচুয়ালি আমার বাড়ি গিয়েছিল মুর্শিদাবাদ ঘুরতে, আচ্ছা, তো তখন আমার মুর্শিদাবাদ থেকে পদ্মা নদী হচ্ছে অ্যাপ্রক্স 12-13 কিলোমিটার্স হবে। তো ওখানে আমরা বিকেলে গিয়ে এমনি জাস্ট বসেছিলাম, সে অনেক দুঃখে ছিল, আমি অনেক দুঃখে ছিলাম, তো ওই সময় দুঃখের গানটা বেরিয়েছিল আমার মাথার থেকে, ও লিখে ফেললো 10 মিনিটের মধ্যে। আমি জাস্ট একটু তোমাকে থামাবো এখানে। এই যে তুমি বললে সে অনেক দুঃখী ছিল, আমি অনেক দুঃখী ছিলাম, সেই মানে সেই জায়গাতে গিয়ে গানটা সে লিখে ফেললো, হ্যাঁ, তুমি হ্যাঁ। মনে হয় সুর দিলে হ্যাঁ, সেই হ্যাঁ, গানটা। হ্যাঁ। এই যে তুমি বললে যে দুঃখের গান, সেই সময়টায় গিয়ে দুজনেই তোমরা দুঃখের হুম। মধ্যে ছিলে, সেই জন্য ও লিখে ফেললো। দুজনে মানে আমি আর সেই সেই বন্ধুটা। বন্ধুটা, হ্যাঁ। হ্যাঁ একদম। তো তুমি আর সেই বন্ধুটা দুজনেই দুঃখের মধ্যে ছিলে, সেই দুঃখটাকে কেন্দ্র করে সে গানটা লিখে ফেললো, তুমি গানটা সুর দিলে। হুম। অসাধারণ। আমি যেটা জানতে চাই তোমার থেকে, তোমার ভালো লাগে দুঃখের গান তৈরি করতে এবং প্রেমের গান হ্যাঁ, তৈরি হ্যাঁ, করতে। হ্যাঁ, তো দুঃখের গান তৈরি করতে গেলে দুঃখ পেতে হয় লাইফে, একদম প্রেমের গান তৈরি করতে গেলে প্রেমে পড়তে হয়। একদম। তুমি কি প্রেমে পড়েছো? প্রেমে তো সবাই পড়ে, আমিও পড়েছি 1-2 বার। কিন্তু গান তুমি কটা বানিয়েছো প্রেমের? 15-20টা? বেশি হবে। তাহলে 1-2 বার প্রেমে পড়ে সম্ভব হলো সেটা? হুম। আমি তো রোজ প্রেমে পড়ি। তুমি কি রোজ তোমার তো পড়ো? 1000 গান বানানো হয়ে গেছে আমার মনে হয়। না, মানে আমি তো দেখো গানের, আমি তোমার মতো প্রথম কথা আর্টিস্ট নই, আমি তোমার মতো অত গুণী একজন মানুষ নই যে আরে গান গান বাজনা নিয়ে ফুল ফ্লেজেড পার্সু করে। তুমি অনেক গুণী, তো সেই জন্য তুমি গান বানাও, গান গাও, আর তোমার এত নাম ডাক চারিদিকে। তো আমার প্রশ্নটা ওটাই যে প্রতি মুহূর্তে মানুষ যখন প্রেমে পড়ে তখনই কি সে প্রেমের গান বানায়? মানে অদ্রিজ কি তাই, নাকি অদ্রিজের ক্ষেত্রে একটু আলাদা? না, যখন প্রেমে পড়ে তখন গান বানানো নাই, প্রেমটা ভেতরে থাকাটা আমার মনে হয় ভালো। এবার সেটা যদি টিকে যায়, আমার তো টেকে নি, তো তখনই দুঃখের গানটা। তখনই দুঃখের গানটা এসে, এবার সেই ভালো সময়ও থাকে, টেকে নি বলে তো ভালো সময়গুলো তো ভুলে না, গেলে চলবে দেখো না। না টিকলে মানে ব্যাপার হচ্ছে যে ভালোবাসাটা যেমন দরকার, হুম, হুম, হুম। দুঃখটাও তো দরকার। একদম দুঃখের একদম গানটাই একদম, আসবে না, একদম না হলে আবার ভালোবাসা দরকার, একদম, আবার দুঃখ, মানে একদম। এইভাবে যদি চলে আমার হুম। মনে হয় জিনিসটা অনেক বেটার। একদম তো তোমার পছন্দের একটা গান যদি তুমি একটু শোনো। নিশ্চয়, ওই বললাম ওই ওই গানটাই। গানটাই একদম ঠিক আছে। শোনাই। চাঁদের আলো নদীর বুকে আঁকি যেন তোর ছবি, মেঘের খেলায় গাছের পাতায় প্রতিক্ষণে তোকে খুঁজি। আমার একলা রাত শুধু তোকে ঘিরে, প্রেমের চাদরে
মরে রাখি তোর এই চোখের কালো কাজলে, যেন স্বপ্নে সুর মাখে চাঁদের আলো নদীর বুকে, আঁকি যেন তোর ছবি। তোর মনের জানালায় বইব হাওয়ার মতন, থাকবো হৃদয় সাজব রাজা তখন, ভালোবেসে তোকে পাগলি বলে ডেকে আদরের ছায়াতে জড়িয়ে রাখবো হৃদয় পুজোয়, নারীতে ধমনীতে আমার একলা শুধু তোকে ঘিরে প্রেমের চাদরে মোড়ে রাখি তোর চোখের কালো কাজলে, যেন স্বপ্নে সুর মাখি চাঁদের আলো নদীর বুকে, আঁকি যেন তোর ছবি। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। লিরিক্সটাও যতটা সুন্দর, কম্পোজিশনটা অতটা সুন্দর, তুমি গাইলে তার থেকেও সুন্দর। থ্যাংক ইউ, অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ অদ্রিজ, তুমি এলে আজকের এপিসোডে, খুব ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো। সবাইদের আবার বলে রাখি, সবাইরা প্লিজ ফলো করবেন অদ্রিজকে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোয়। অসাধারণ একজন মিউজিশিয়ান, অসাধারণ একজন সিঙ্গার, পারফর্মার, আর্টিস্ট। তো অদ্রিজ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এরকম আরো নতুন নতুন মজার মজার পডকাস্ট ইন্টারভিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন সুশোভন সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।